সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় শওকত আলী রচিত লেলিহান সাদ গ্রন্থ থেকে সংকলিত একাদশ-দ্বাদশ শ্রেণীর কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, যখন একজন মানুষকে তার নিজের সমাজ, তার নিজের সময়, এমনকি তার পরিবারও বাতিল করে দেয়, তখন তার কি করার থাকে? শওকত আলীর অসাধারণ ছোট গল্প কপিল দাস মুর্মুর শেষ কাজে আমরা ঠিক এটাই দেখব। কিভাবে একজন প্রায় ভুলে যাওয়া বৃদ্ধ তার অস্তিত্ব রক্ষার শেষ সংগ্রামে এক অবিশ্বাস্য বীরে পরিণত হন। চলুন আজ আমরা এই অসাধারণ গল্পটাকেই একটু কাটাছেঁড়া করে দেখি। আর এখানেই কিন্তু গল্পের আসল মজাটা। কিভাবে একজন মানুষ, যাকে তার পরিবার আর সমাজ একেবারে অপ্রয়োজনীয় বলে দূরে ঠেলে দিয়েছে, সেই মানুষটাই তার পুরো সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার প্রতীক হয়ে ওঠে। এই প্রশ্নটাকেই সঙ্গী করে আমরা এগোব। গল্পের শুরুটা হয় এই লাইনটা দিয়ে, বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। কি অদ্ভুত, শান্ত, স্থির একটা ছবি, তাই না? এই যে থমকে থাকা জল, এটাই যেন আমাদের গল্পের নায়ক কপিল দাস মুর্মু। তার জীবনটাও যেন এই টাঙন নদীর মতোই শান্ত, নিস্তরঙ্গ হয়ে গেছে। তো চলুন গল্পের গভীরে ঢোকা যাক। প্রথম পর্ব, কপিল দাসের পৃথিবী। মানে এখনকার কপিল দাস ঠিক কেমন, তার জগৎটা কেমন, সেটাই প্রথমে দেখে নেওয়া যাক। চোখের সামনে একবার ভাবার চেষ্টা করুন। নদীর ধারে রোদে পিঠ দিয়ে ঝিমোচ্ছেন কপিল দাস। পাশ দিয়ে চিনিকলের ট্রাক বিকট শব্দ করে চলে যাচ্ছে। ফার্মের ট্র্যাক্টরের একটানা ঘর ঘর আওয়াজ, কিন্তু কোনো কিছুই যেন তার জগতে পৌঁছাচ্ছে না। তিনি যেন বর্তমান থেকে একেবারেই বিচ্ছিন্ন, নিজের ভেতর ডুবে থাকা এক মানুষ। তার জীবনের ফিলোসফিটা জানেন, খুব সহজ। তিনি মনে করেন জীবনের সব হইচই, সব ঝগড়া, জন্ম, মৃত্যু সবকিছুই শেষ পর্যন্ত একটা শান্ত স্রোতের মতো মিলিয়ে যায়। আর এই কারণেই হয়তো বাইরের পৃথিবীর এই ব্যস্ততা, এই কোলাহল তাকে আর একটুও স্পর্শ করে না। কিন্তু এই যে শান্ত, চুপচাপ মানুষটাকে আমরা দেখছি, তিনি কি সবসময় এমনই ছিলেন? একদমই না। এই শান্ত বর্তমানের নিচেই লুকিয়ে আছে তার এক আগুন ঝরা অতীত। চলুন এবার আমরা ডুব দিই কপিল দাসের স্মৃতির জগতে, যেখানে তিনি ছিলেন সম্পূর্ণ অন্য এক মানুষ। কি নিরাবিরত বৈপরীত্য, তাই না? আজকের এই যে শান্ত, প্রায় অদৃশ্য হয়ে যাওয়া মানুষটা, একসময় তিনিই ছিলেন সাঁওতাল পরবের মধ্যমণি। তার গলায় বাঁধা মান্দলের তালে, তার উদ্দাম নাচের ছন্দে মেতে উঠত গোটা বসতি। তার যৌবনের তেজটা একবার ভাবুন। কোনো ধরনের অন্যায় বা খবরদারি তিনি একদমই সহ্য করতে পারতেন না। যেমন ওই যে মানুয়েল পাদ্রি, যিনি ধর্মপ্রচার করতে এসেছিলেন, তাকে এক ধাক্কায় নদীতে ফেলে দিয়েছিলেন। তার সেই বিদ্রোহী সত্তার একটা ছোট্ট উদাহরণ মাত্র এটা। তার মাথায় তখন একের পর এক পুরনো দিনের ছবিগুলো ভেসে উঠছে। কুকুর নিয়ে খরগোশ শিকার করা, মহাজনের গোলার ধান গরিব কৃষকদের মধ্যে বিলিয়ে দেওয়া, বা গ্রামের বিচার সভায় জোরদারের মুখের ওপর ভাগচাষীদের পক্ষে কথা বলা। এই প্রত্যেকটা স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় কপিল দাসের ভেতরে আসলে এক তেজস্বী যোদ্ধা ঘুমিয়ে আছে। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। কপিল দাসের এই শান্ত, স্মৃতিময় জগৎটা এবার ভেঙে পড়তে চলেছে। কারণ এমন একটা সংকট সামনে আসছে, যা শুধু তার একার নয়, পুরো সাঁওতাল বসতির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। লড়াইটা এখানে একটা ট্রাক্টরের সঙ্গে একটা গ্রামের। কিন্তু এই ট্রাক্টরটা শুধু একটা যন্ত্র নয়, এটা আসলে একটা নির্মম, অনুভূতিহীন শক্তির প্রতীক, যা তাদের ঘরবাড়ি, তাদের পূর্বপুরুষের ভিটে, তাদের সমস্ত ইতিহাসকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে আসছে। গ্রামের সবাই যখন এই বিপদ নিয়ে গম্ভীরভাবে আলোচনা করছে, তখন কপিল দাসকে কিন্তু খুব সচেতনভাবেই সেই আলোচনার বাইরে রাখা হয়। তাকে এতটাই অপ্রাসঙ্গিক আর অকেজো মনে করা হয় যে তার মতামত নেওয়ার কথা কারো মাথাতেই আসে না। ব্যাপারটা এমন যে তার থাকা না থাকাটাই যেন সমান। তবে সবচেয়ে বড় আর তীক্ষ্ণ আঘাতটা আসে তার নিজের ছেলের কাছ থেকে। তুই এখন যাতো বাবা, বুড়া মানুষ, তুই এইসবের কি বুঝিস? এই একটা বাক্যই যেন আয়নার মতো দেখিয়ে দেয় সমাজে তার বর্তমান অবস্থানটা। তিনি একজন বৃদ্ধ, যার আর কোনো কিছু করার বা বোঝার ক্ষমতা নেই। হে মোড়ল, তুমি তো বুড়ো মানুষ, তুমি কিছু করতে পারো না। এই কথাটা যেন একটা সিলমোহর, যেটা সমাজ তার কপালে সেঁটে দিয়েছে। আর কপিল দাসকে তার শেষ প্রতিরোধের মাধ্যমে
ঠিক এই ধারণাটাকেই ভেঙে গুড়িয়ে দিতে হবে। বড়দের পৃথিবী যখন তাকে পুরোপুরি বাতিল করে দিল, ঠিক তখনই গল্পের মোড়টা আবার ঘুরল। এবার মঞ্চে এলো একদল শিশু, আর তারাই কপিল দাসকে দেখল একদম অন্য চোখে। তার ভেতরে যেন নতুন করে প্রাণের হাওয়া লাগল। বড়দের চোখে যা অপ্রয়োজনীয়, শিশুদের চোখে সেটাই কিন্তু হিরোইজম। তাদের কাছে কপিল দাস একজন ফুরিয়ে যাওয়া বুড়ো নন, তিনি হলেন সেই জাদুকর যিনি বাঘ শিকারের গল্প জানেন, যিনি তীর বানানো আর ধনুকে শিলা পড়ানোর মতো অসাধারণ সব কৌশল জানেন। এই যে একদল নতুন শ্রোতা, তাদের মুগ্ধ চোখগুলোই যেন কপিল দাসের ভেতরে ঘুমিয়ে থাকা সত্তাটাকে একটু একটু করে জাগিয়ে তুলছিল। তিনি তার গল্প বলার, তার জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য আবার একটা মঞ্চ খুঁজে পেলেন। এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। পঞ্চম পর্ব, শেষ প্রতিরোধ। শিশুদের কাছ থেকে পাওয়া এই নতুন আত্মবিশ্বাসী কপিল দাসকে তার জীবনের শেষ লড়াইটার জন্য প্রস্তুত করে তোলে। ঘটনাটা শুরু হয় খুব সাধারণভাবে। নাতির ধনুকটা হাতে নিয়ে তিনি শিশুদের শিলা পড়ানো শেখাতে যান, কিন্তু বয়সের ভারে তার হাত থরথর করে কাঁপে। শিশুরা পর্যন্ত বলে ওঠে, পারবে না দাদা, কিন্তু তিনি পারেন। আর ধনুকে ছিলা পরিয়ে যেই মুহূর্তে তিনি টঙ্কার তোলেন, ওই তীব্র শব্দটাই যেন তার ভেতরের ঘুমন্ত যোদ্ধাকে জাগিয়ে দেয়। এরপর আর তিনি থামেন না। খেলার ছলে তাক করে হঠাৎই রাতের অন্ধকারে ছুড়ে দেন একটা ধারালো তীর। বড়দের চিৎকার উপেক্ষা করে তারুণ্যের এক বিজয়ীর হাসি হেসে ছোড়েন দ্বিতীয় তীর। তারপর তৃতীয় তীরটা হাতে নিয়ে একাই এগিয়ে যান অন্ধকারের দিকে, তার লড়াইটা চালিয়ে যেতে। তার এই কাজটা তখন আর কোনো সাধারণ কাজ থাকে না, এটা হয়ে ওঠে একটা প্রতীকী প্রতিরোধ। ওই মুহূর্তে তিনি আর শুধু কপিল দাস নন, তিনি হয়ে ওঠেন গোটা সাঁওতাল জাতির প্রতিরোধের জীবন্ত প্রতীক। তাহলে এই গল্পটা আমাদের কি বলে? খুব সহজ কথায় বলে যে লড়াই করার ইচ্ছা বা শক্তি, এগুলো আসলে বয়সের উপর নির্ভর করে না। যখন নিজের অস্তিত্ব, নিজের শিকড় সংকটে পড়ে, তখন সবচেয়ে শান্ত মানুষটা রুখে দাঁড়াতে পারে। কপিল দাস মুর্মু ঠিক সেটাই প্রমাণ করেছেন। গল্পটা এখানেই শেষ। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।